আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু আমাকে জানান। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আর হচ্ছে আজকে আমরা জ্যামিতির 6 নম্বর পার্ট পড়বো। সেটা হচ্ছে সার্কেল, বৃত্ত সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বৃত্ত। তো যদিও এই বৃত্ত করতে গেলে ওই পিথাগোরাস টিথাগোরাস ওগুলা কাজে লাগবেই, এগুলোতে এগুলো সব অবশ্যই লাগবে। আর অনেক সহজ আর কি, বৃত্তটা অনেক সহজ। তো এক এক করে সবাই ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওকে, হ্যাঁ সবাই জয়েন করতেছে, আচ্ছা করে ফেলুক, সমস্যা নাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে অনেকেই আপনারা দেখলাম যে এখন পর্যন্ত এমপিবিয়ানে গিয়ে এমপিবিয়ান এমপিবিয়ান এমপিবিয়ান.com-এ গিয়ে আপনারা পরীক্ষাটা দেন নাই। আপনাদেরকে আমি আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস আমি বলে দেই, এটা এটা আমি একটু কথাটা একটু শেয়ার করে দেই। সেটা হচ্ছে দেখেন, তো এই যে mppbian.com, www.mppbian.com, এটা, হ্যাঁ, mppbian.com, এই যে এইটাতে ঢুকার পরে যারা এখন পর্যন্ত এক্সাম দেন নাই, এটাতে প্রথমে আপনারা ঢুকবেন, এটাতে ক্লিক করবেন, প্রবেশ করুনে ক্লিক করবেন, মোবাইল থেকেও করা যাবে, কোনো সমস্যা নাই। প্রবেশ করার পরে এখানে পরীক্ষার অপশন আছে, এই যে পরীক্ষাতে গিয়ে চাকরি প্রস্তুতির পরীক্ষা, এই যে চাকরি প্রস্তুতিতে ক্লিক করার পরে আমাদের আমাদের আসবে হচ্ছে গণিতের উপর, অনগোয়িং পরীক্ষা চলতেছে গণিতের উপর এখন পর্যন্ত। এই যে দেখেন, এখানে এখানে কিন্তু আমাদের 4টা এক্সামের কথা বলা হয়েছে। এই যে প্রথমে একটা নাম্বারের উপরে এক্সাম ছিল, এরপরে পার্সেন্টেজ বা শতকরার উপরে, এরপরে প্রফিট লসের উপরে, তারপরে এখন সুদ কষার উপরে। চারটারই আমি আমি একটু আগে চেক করে দেখলাম যে অনেক কম জন এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে। আমি যদি মেরিট লিস্টে ক্লিক করি তাহলেই বুঝতে পারবো যে কতজন পরীক্ষা দিয়েছে এখন পর্যন্ত। পরীক্ষা দিয়েছে মাত্র 3 জন এখন পর্যন্ত, দেখেন, মাত্র 3 জনের মেরিট লিস্ট। ও, তার মধ্যে আমি একজন, মানে 2 জন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, 2 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে খুবই ভালো রেজাল্ট করেছে হচ্ছে রাশেদ, 30-এ 30 পেয়েছে, 30টার মধ্যে 30টাই কারেক্ট করেছে। আর আর হচ্ছে সাজ্জাদ চৌধুরী 30-এর মধ্যে 26টা কারেক্ট, 3টা ভুল করেছে, 24.50 অ্যান্সার পেয়েছে। আর আমি তো জাস্ট ইয়ে করার জন্য প্র্যাকটিস, মানে ঠিক আছে কিনা দেখার জন্য আমি ঢুকেছিলাম। মানে 2 জন মাত্র পরীক্ষা দিয়েছে, তা পরীক্ষাটা দিতে হবে। হ্যাঁ, পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা, দেখি যে প্রফিট লসে কতজন পরীক্ষা দিয়ে, পার্সেন্টেজে কতজন পরীক্ষা দিয়েছে। পার্সেন্টেজে অনেক পরীক্ষা দিয়েছিল অবশ্য, পার্সেন্টেজে পরীক্ষা দিয়েছে আহ না, তারপরেও কম। মানে পার্সেন্টেজ কেউ এগুলোতে কিন্তু মানে ঠিক মতো আপনারা পরীক্ষা দেন নাই। পার্সেন্টেজ প্রফিট লসে দেখা যাচ্ছে 8 জন মাত্র। না, পরীক্ষা কিন্তু দেওয়া হয়নি, পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, এই যে রাশেদ ভাই তো প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে ভালো করেছে। এই যে এখানেও দেখা যাচ্ছে 27টা ঠিক করেছে, 3টা ভুল করেছে। সাজ্জাদ চৌধুরী 25টা ঠিক, 3টা ভুল, কোনোটাই ভুল করে নাই। সাজ্জাদ চৌধুরী তো আরো ভালো কাজ করেছে, কোনো ভুল করে নাই। ঠিক আছে, পরীক্ষাগুলো দিয়ে দিবেন। ক্লিয়ার, বুঝেছেন? স্যার, প্রবেশ করতে পারি না কি কথা? সবাই প্রবেশ করতে পারে, আপনি কেন প্রবেশ করতে পারবেন না? www.mpbian.com বা শুধু mpbian, হ্যাঁ, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এটা লিখে দিলেই তো প্রবেশ করতে পারবেন। এই ছোট জিনিসটা করতে না পারলে তো সমস্যা। আমি বলছি যে আমার লিংকে ক্লিক করলে কিন্তু হবে না। হ্যাঁ, লিংকে ক্লিক করলে হবে না, আপনি জাস্ট যে গুগল ইয়াতে যে আপনি সার্চ দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আহ চলে আসি আমাদের বৃত্ত। মনোজিৎ চক্রবর্তী, যার যার মানে রেজাল্ট দেখতে পাচ্ছেন না, ওরা আরেকবার পরীক্ষা দিয়ে দিবেন। হ্যাঁ, মানে ওই পরে একটা আপডেট দেওয়া হয়েছিল, তো আপডেটের আগে যারা পরীক্ষা দিচ্ছে অনেকের গুলা চলে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে,
সবাই রেডি? আমরা আমরা বৃত্ত নিয়ে একটু পড়াশোনা করি। এমসিকিউ আজকে অবশ্যই এমসিকিউ নিয়ে পড়াশোনা করব। আমি বলছি যে জ্যামিতি নিয়ে রিটেনের আমার ক্লাস আরো নিব আমি। এমসিকিউ এবং রিটেন দুটাই বেস্ট করে, কিন্তু আজকেরটা ম্যাক্সিমামটা এমসিকিউ এর জন্য কাজে লাগবে। তবে রিটেনের জন্য কাজে লাগবে না তা নয়, রিটেনের জন্য কাজে লাগবে। তবে রিটেনের জন্য এক্সট্রা কিছু পড়তে হয়, সেগুলোর জন্য আমি এক্সট্রা ক্লাস নেব, সমস্যা নেই। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, পরিধি মানে হচ্ছে এই যে বাইরের যে জায়গাটা, এটা পর্যন্ত যে দৈর্ঘ্য, সেই দূরত্ব, এটাকে কি বলে? কি বলেন বলেন? একটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, পরিধি মানে কিন্তু এই যে বাইরের যে স্ট্রাকচারটা, এই যে এটা হচ্ছে পরিধি। পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে কি বলে? অবশ্যই ব্যাসার্ধ বলে। হ্যাঁ, অবশ্যই কি বলে? ব্যাসার্ধ বলে। আমরা জানি এটা 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 এই যে এইটা একবারে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র, আর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে পরিধি। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ। আর ব্যাস ছিল কোনটা? ব্যাস হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, সেটা কেন্দ্রগামী যে দূরত্বটা। বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী দূরত্বটাকেই বলা হয় হচ্ছে ব্যাস। আবার আহ এই বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে দূরত্ব, এটাকে বলে জ্যা। তাহলে ব্যাসও এক ধরনের জ্যা, কিন্তু ব্যাসটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। মানে এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এগুলো সবগুলাই জ্যা। তার মধ্যে সবচেয়ে বড় জ্যাকে, সেই সবচেয়ে বড় জ্যাটা হচ্ছে ব্যাস। ব্যাসটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। জ্যা জ্যায়ের মধ্যে সবচেয়ে বৃহত্তম জ্যাটাকে বলা হয় হচ্ছে ব্যাস, কারণ সেটা কেন্দ্র দিয়ে যখন যায় তখন সেটা সবচেয়ে বড় জ্যা হয়। আচ্ছা, তাহলে ব্যাস কি, ব্যাসার্ধ কি আমরা বুঝে গেছি। তাহলে ব্যাস হচ্ছে এই পুরাটা, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর স্পর্শক হচ্ছে যে কোনো একটা পয়েন্টে, যদি একটা বৃত্তের বাইরে যে কোনো একটা পয়েন্টে এখানে যদি একটা লম্ব আঁকা যায়, তাহলে একটা বিন্দুতেই ছেদ করবে, সেই একটা বিন্দুতে যে ছেদ করতেছে বা একটা বিন্দু যে অতিক্রম করতেছে তাকে স্পর্শক বলে। একটা বিন্দুকে মানে ছেদ করবে না, ডাবল দুইটা বিন্দুতে ছেদ করলে এটা স্পর্শক হবে না, জাস্ট একটা বিন্দুতে যদি ছেদ করে সেটাকে আমরা স্পর্শক বলবো। আচ্ছা, সবগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো থেকে কোশ্চেন আসে। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি কয়টি বৃত্ত আঁকা যাবে? আচ্ছা, এটা সম্পর্কে একটা আমি কথা বলি। যদি আপনার কাছে মনে করেন দুইটা নির্দিষ্ট বিন্দু থাকে, এটা বিন্দু আর এটা বিন্দু থাকে, এই দুইটা বিন্দু দিয়ে আপনি অসংখ্য অসংখ্য পরিমাণে বৃত্ত আঁকতে পারবেন। সেটা কিরকম করে আমি আপনাকে বুঝাই বলতেছি কিরকম করে। মনে করেন এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুটো নির্দিষ্ট বিন্দু। এই দুটা বিন্দুর যদি আমি মনে করেন যোগ করে দিছি, যে দুটা বিন্দু আমি নিয়েছি সেই দুটো আমি যোগ করে দিয়েছি। অন্য কালে দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ধরেন এই দুটো আমি যোগ করে দিয়েছি, এই দুটো যোগ করে দিয়েছি। যোগ করার পরে এদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার সিস্টেম হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এক পাশে চাপ আঁকতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা চাপ, এই পাশে একটা চাপ, এই পাশে একটা চাপ। তাহলে এইভাবে করে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। ধরেন যে একবারে লম্ব সমদ্বিখণ্ডক মানে এই ইয়াটাকে ছেদ করছে। আচ্ছা, আঁকা হয়ে যাচ্ছে। ধরেন জিনিসটা হচ্ছে এরকম পর্যায়ে ছিল, এটা এটা হচ্ছে সেই লম্ব সমদ্বিখণ্ডকটা। এই লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকা যায়, এরপরে আপনি যদি এইটাকে কেন্দ্র করে যদি এইটুকের সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা আঁকেন, তাহলে এইটা একটা বৃত্ত হবে। আবার এইখানে এইখানে এইটাকে কেন্দ্র করে যদি এই দুটার সমান ব্যাসার্ধ নিয়ে আপনি যদি আঁকেন, তাহলেও একটা বৃত্ত হবে। আবার এটাকে কেন্দ্র করে আপনি যদি এর এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আঁকেন, আরো একটা বৃত্ত হবে। মানে হাজার হাজার বৃত্ত আঁকা যাবে। মানে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এরকম হাজার হাজার বিন্দু আছে, মানে বৃত্ত আছে। মানে এই দুইটা মনে করেন নির্দিষ্ট বিন্দু, এটা দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে? অ্যান্সার হচ্ছে একটা দুইটা না, অসংখ্য। মানে আমি যদি এরকম করে আঁকি, মানে এইটা এই জায়গায় যদি আমি কেন্দ্র দেই, এইটার সমান যদি ব্যাসার্ধ নেই, এরপরে যে বৃত্তটা আঁকবো সেটাও এই দুটো বিন্দুগামী হবে। তাহলে দুইটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? অ্যান্সার হচ্ছে দুইটা বিন্দুগামী অসংখ্য বৃত্ত আঁকা যাবে। অ্যান্সার হচ্ছে অসংখ্য। নর্মালি মনে রাখতে হবে তিনটি বিন্দুগামী যদি হয়, তিনটা বিন্দু যদি তিনটা হয়, তাহলে একটি মাত্র বৃত্ত আঁকা যাবে, একটা নির্দিষ্ট বৃত্ত আঁকা যাবে। তিনটি বৃত্ত, তিনটি বিন্দু যদি, তিনটি নির্দিষ্ট বিন্দু যদি থাকে, মানে আপনার এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আপনাকে যদি আমি বলি এই তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এক বৃত্ত আঁকেন, তাহলে আপনি শুধুমাত্র এই বিন্দুগুলো অতিক্রমকারী একটাই বিন্দু থাকবে, একটাই বৃত্ত থাকবে। আর কোনো বৃত্ত আঁকলে এই তিনটা বিন্দু অতিক্রম করবে, আর কোনো বৃত্ত এরকম থাকবে না।
কথা কি বোঝা গেছে? পৃথিবীতে আর কোনো বৃত্ত থাকবে না যারা এই তিনটা বিন্দুই অতিক্রম করছে। ওই তিনটা বিন্দু অতিক্রম করলে দেখবেন যে এই বৃত্তই হয়ে গেছে, আর কখনো অন্য বৃত্ত হবে না। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি বিষয়টা? আমি কি বুঝাইলাম বিষয়টা বুঝেছেন? তিনটা বিন্দু থাকলে একটা বৃত্ত, আর যদি দুইটা বিন্দু থাকে তাহলে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। ঠিক আছে? ওকে। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? মানে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বুঝায়? অর্ধবৃত্তস্থ কোণ বলতে বুঝায় এই যে এরকম করে দিয়ে একটা যদি বৃত্ত থাকে, এই বৃত্তটার এইটাকে যদি আমি একটা ব্যাস আঁকি, ব্যাসটা আঁকলে একটি বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত আঁকা যাবে, একটি বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত। তাহলে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সারটা আমি বলে দেই। আচ্ছা, আসমা বলছে ক্লিয়ার না, তাহলে অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা মনে রাখেন। এটা সম্পাদ্যের বিষয়, তো আপনারা ক্লিয়ার নাই হইতে পারেন, কারণ ক্লাস 6, 7, 8, 9-এ যদি ক্লিয়ার না হয়ে থাকেন, এখানে একটা লাইনে বলাটা ডিফিকাল্ট। যদি দুইটি বা একটি যদি নির্দিষ্ট বিন্দু থাকে, তাহলে কয়টি বৃত্ত আঁকা যাবে? অ্যান্সার হবে অসংখ্য। যদি দুইটির জায়গায় তিনটি দেওয়া থাকে, একটি বা দুইটির জায়গায় তিনটি দেওয়া থাকে, তাহলে তিনটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যাবে। এতটুকু লিখলেই, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু মনে রাখবেন। তিনটা নির্দিষ্ট বিন্দু থাকলে, তিনটা নির্দিষ্ট বিন্দু থাকলে একটা মাত্র নির্দিষ্ট বৃত্ত আঁকা যাবে, একটাই বৃত্ত আঁকা যাবে। আর যদি দুইটা বিন্দু হয়, তাহলে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। ওই অসংখ্য বৃত্ত আঁকার সিস্টেমটা আমি বললাম, যে অসংখ্য বৃত্ত কিভাবে করে আঁকা যায়। অসংখ্য বৃত্ত, অসংখ্য বৃত্ত কিভাবে আঁকা যায় বুঝেন নাই আপনারা অনেকেই। যে এই দুইটা যদি বিন্দু থাকে, এটা অসংখ্য বৃত্ত কিভাবে আঁকা যায়, এই দুইটা বিন্দু দিয়ে যে অতিক্রম করবে, সেটা সিস্টেম হচ্ছে এই দুটা যোগ করে দিতে হয়। এটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনোটা আপনি কেন্দ্র বসাইতে পারেন, এটাই হচ্ছে কেন্দ্র মনে করেন। এই কেন্দ্র যদি এটা হয়, এটা যদি আপনি, এটা যদি দূরত্ব নেন, এটা যদি দূরত্ব নেন, এই দুটো দূরত্বই সমান, তাহলে আপনি এখন যদি একটা কম্পাসের প্রান্ত এই জায়গায় আর রুলারটা এইভাবে করে যদি আপনি ঘুরাইতে থাকেন এই পেন্সিলটা, তাহলে দেখবেন যে এটা একটা বৃত্ত হইলো। সেরকম এটাকে যদি আপনি কেন্দ্র ধরেন, এটা সমান যদি ব্যাসার্ধ নেন, তাহলে এইটা একটা বৃত্ত হইলো। এই বৃত্তটাতেও এই দুটা বিন্দু অতিক্রম করছে, এই বৃত্তটাতেও এই দুটা বিন্দু অতিক্রম করছে। আবার যদি এইখানে বৃত্তের কেন্দ্র নেন, তাও এই দুটা বিন্দু অতিক্রম করবে। সামান্য জিনিসটা বুঝতে আপনাদের ডিফিকাল্ট লাগতে পারে, কথাটা কি বুঝা গেছে? শাকিল বলছে দুটির বেশি হলে কি হবে? দুটির বেশি হলে মানে মনে করেন তিনটা তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, কিন্তু চতুর্থ বিন্দুটা যদি দেওয়া থাকে, সেইটা বৃত্তটার উপরে হইতেও পারে, নাও হইতে পারে। চতুর্থ বিন্দুটা, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, চতুর্থ যদি 4টা বিন্দু দেওয়া থাকে, তাহলে চতুর্থ বিন্দুটা যদি এর উপরে থাকে তাহলে হইলো, এর উপরে না থাকলে নাও হইতে পারে। 4টা বিন্দু দিয়ে আমি একটা বৃত্ত আঁকতে পারবো না, সবসময় 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবো। হ্যাঁ, হইতে পারে চতুর্থ বিন্দুটা এর উপরেই আছে, এর উপরে থাকলে তো হয়ে গেল, তো কথা নাই। কিন্তু 3টা বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট বৃত্ত আঁকা যায়, নিয়মটা হচ্ছে এটা। এর চেয়ে বেশি ক্লিয়ার করার উপায় নাই, এতটুকু যা বলছি এতটুকু মনে থাকলেই হবে, আর এর চেয়ে বেশি কিছু নাই। আচ্ছা ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ বিষয়টা আসলে কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে একটা একটা বৃত্তকে আপনি যদি এই যে ব্যাস যদি আঁকেন, তাহলে ব্যাস করলে এটা হচ্ছে অর্ধেক হয়ে গেল, অর্ধেক বৃত্ত হয়ে গেল। অর্ধেক বৃত্তকে আমরা এইভাবে করেও লিখি অনেক সময়, এই যে এইটুককে অর্ধেকটাকে লিখছি আমরা। এটার যদি কোণের কথা বলি, অর্ধবৃত্তস্থ কোণ বলতে হচ্ছে এইভাবে করে, মনে করেন যে কোনো একটা কোণ যদি আমি নেই, এটা কোণ, হ্যাঁ, অথবা এটা কোণ, এই কোণ, যে কোনো কোণ যদি নেই, এই কোণটার মান হয় হচ্ছে এক সমকোণ, এই কোণটার মান হয় এক সমকোণ। এটা এটা বের করার খুবই সহজ একটা উপায় হচ্ছে, আপনাদেরকে আগে বলে দেই, এটা কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে, তাই এটা এখনই বলে দেই। যে কোনো একটা বৃত্তের, খুবই মনোযোগ দেন, যে কোনো যদি একটা বৃত্ত থাকে, বৃত্তটার এটা মনে করেন কেন্দ্র, এই কেন্দ্র এইখানে আর এইখানে এই দুটা বিন্দু, বিন্দু দিয়ে আমি মনে করেন দুইটা কোণ আঁকছি। একটা কোণ হচ্ছে এই জায়গায় কোণ, এইভাবে করে কোণ আঁকছি, আর একটা কোণ হচ্ছে এই জায়গায় কোণ। তো দেখেন, এটা তো ছিল কেন্দ্র, তার মানে কেন্দ্রের মধ্যে যেই কোণটা আঁকছি, এই যে কেন্দ্রের মধ্যে যেই কোণটা আঁকছি, এই কোণটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এটাকে কি বলবো? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের মধ্যে যেই কোণটা আঁকছি মানে পরিধির মধ্যে, সেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ সবসময় মনে রাখতে হবে, এই কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ। কথা কি বোঝা গেছে? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের কি, বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের
দ্বিগুণ, আমাদের মনে রাখতে হবে। এইটার মান যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এইটার মান হবে 60 ডিগ্রি। মানে মানে একই ইয়ার মধ্যে, এই যে দেখেন, এটা কিন্তু বুঝতে হবে যে আপনার যদি এরকম করে দেওয়া থাকে, ধরেন এরকম করে দেওয়া আছে, আবার এখানে মনে করেন কেন্দ্র দেওয়া আছে এটা, হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে যে এই দুইটা বিন্দু থেকে, এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকেই এই কোণটা উৎপন্ন হয়েছে, দেখেন এই কোণে যে এখানে আসছে, আবার এইখানেও এই বিন্দু আর এই বিন্দুই আছে, এই জায়গা থেকে যে এই জায়গায় আসছে, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটার মান মনে করেন দেওয়া আছে 25 ডিগ্রি। যদি 25 ডিগ্রি হয়, আপনাকে বললো এইটার মান কত, তখন এইটাকে বলতে হবে এটা হচ্ছে 50 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? এটাকে বুঝেছি আমরা? আচ্ছা, আবার যদি বৃত্তস্থ কোণ যদি একাধিক থাকে, মনে করেন এই দুইটার মধ্যেই আরো যদি একটা বৃত্তস্থ কোণ থাকতো, হ্যাঁ, আরো যদি একটা এই পাশে বৃত্তস্থ কোণ থাকতো, যেটাই বৃত্তস্থ কোণ হোক না কেন, এগুলা কিন্তু সবগুলাই 25 ডিগ্রি হইতো। এগুলো সবগুলাই কি ডিগ্রি হইতো? 25 ডিগ্রি হইতো। যেহেতু এইটুকের মধ্যে থেকে এই কোণটা আসছে, এইটুকের মধ্যে থেকে এই কোণও আসছে, এটাও 25 ডিগ্রি, আবার এইটুকের মধ্যে থেকে এই কোণও আসছে, তার মানে এটাও হবে 25 ডিগ্রি। বৃত্তস্থ কোণগুলো সবগুলাই সমান হবে, এবং সেটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে এই যে কেন্দ্রে যেই কোণটা, সেটা কিন্তু ডাবল হবে। এটা কি বুঝা বুঝা গেছে? অর্ধস্থটা পরে, আগে এটা কি বুঝা গেছে কিনা? অর্ধস্থ পরে, এটা বুঝতে পারলে অর্ধস্থ বুঝতে পারবেন। মানে আপনাকে আমি যদি শুধু মনে করেন এইখান থেকে এই দুইটা বিন্দু দিয়ে আমি উল্টা পাশ দিয়ে এবার কিছু আঁকি, এটা মনে করেন কেন্দ্র আছে, ধরেন এইটা একটা আঁকলাম, এটা একটা আঁকলাম, এটা একটা আঁকলাম, আর এদিক দিয়ে এটা একটা আঁকলাম। তো আপনাকে আমি বললাম এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, ডি, ই, এটা হচ্ছে ও। আপনাকে আমি বলে দিলাম যে এডিবি, এডিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি, এডিবি এর মান 30 ডিগ্রি। তাহলে সঙ্গে সঙ্গে এডিবি মানে কোনটা? যে এডিবি, এডিবি মানে কিন্তু কোণ হচ্ছে ডি তে, মনে রাখতে হবে যখন কোণ এইভাবে করে দেওয়া থাকে, মাঝখানেরটা হচ্ছে কোণ, তাই না? এডিবি, এই যে এডিবি মানে কোন কোণটা? এই যে ডি তে যেই কোণটা উৎপন্ন হয়েছে, এডিবি কোণটা, এই যে এডিবি, তার মানে এই কোণটা, এই কোণটার মান 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইটা 30 ডিগ্রি হইলে তাহলে এ আর বি থেকে আর কি কি কোণ আছে? এ আর বি থেকে এডিবি যেমন আছে, এসিবি আছে, তার মানে এটাও হবে 30 ডিগ্রি, এটা কোণ হবে 30 ডিগ্রি। আবার এইবি আছে, তার মানে এটাও হবে 30 ডিগ্রি। কিন্তু কেন্দ্রে কি কোণ আছে? কেন্দ্রে আছে এই কোণটা, কেন্দ্রের কোণটা এইটা, এওবি। তার মানে এওবি কোণটা কি হবে? এওবি কোণটা হবে 30 গুণন 2 মানে 60 ডিগ্রি, কারণ এটা কেন্দ্রস্থ কোণ এওবি। আর এবি থেকে এই কোণগুলো উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি না? মানে এবি থেকে যদি কেন্দ্রে উৎপন্ন হয় তাহলে দ্বিগুণ হচ্ছে, আর বৃত্তে যেগুলো উৎপন্ন হয়েছে সবগুলোই কিন্তু 30 ডিগ্রি করে। বৃত্তের মধ্যে যেগুলো উৎপন্ন হয়েছে, মানে এসিবি এর মানও 30 ডিগ্রি, এই বি এর মানও 30 ডিগ্রি, আর এও বি এর মান হচ্ছে দ্বিগুণ, হ্যাঁ, হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার আমরা না? ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এই অর্ধবৃত্তস্থ কোণের মধ্যে চলে যাই। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণটা কি বলে? যে এই যে এটা হচ্ছে ব্যাস, ব্যাস দিলে এটা অর্ধেক হয়ে গেল বৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ মানে ব্যাসের দুই পাশ মিলায় আপনার যদি এই কোণটা যদি উৎপন্ন করে, এই যে বৃত্তের মধ্যে যে কোণটা উৎপন্ন করে, এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। মানে অর্ধেক বৃত্ত মিলে এই কোণটা আছে। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে এটা বের করা সহজ উপায় কি? তাহলে এইটা আর এইটা দিয়ে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই কোণটা কেন্দ্রের উৎপন্ন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি, তার মানে বৃত্তের কোণটা অবশ্যই অর্ধেক হবে, মানে 90 ডিগ্রি, কারণ বৃত্তের কোণের ডাবলই তো হয় কেন্দ্রের কোণ, সেজন্য এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছি? সেজন্য বৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। কেন বৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি জানতে চাইলেন, যে এটা বলে দিলাম যে কেন বৃত্তস্থ কোণের মান কেন 90 ডিগ্রি। কারণ এইখানে তো এটা হচ্ছে ব্যাস, এটা যেহেতু ব্যাস, তার মানে এই দুইটারই দুই পাশ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এইখানে তো কেন্দ্রস্থ কোণটা তো 90 ডিগ্রি, মানে এই যে একটু আগে 180 ডিগ্রি কেন্দ্রে, মানে একটু আগে যেমন এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছিল, এইটা, এইটা ছিল এইটার, এইটা ছিল এটার দ্বিগুণ, মানে এইটার দ্বিগুণ ছিল এটা। সেরকম এখন যখন এরকম হয়ে গেছে তখন তো এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি এর অর্ধেক হবে এটা। ক্লিয়ার? কারণ এটা তো এক সরল কোণ না, এটা 180 ডিগ্রি মানে কি এক সরল কোণ না, যেহেতু ব্যাস এটা একটা, এটা এটা যেহেতু ব্যাস এক সরল কোণ। ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা থামেন, আগে আমরা আহ, আচ্ছা এই টাইপের কোশ্চেনটা আগে শেষ করি, এরপরের কোশ্চেনে চলে আসি। এরপরের কোশ্চেনটা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তো এই কথাটা আমি আগে বলে নেই যে ক্ষেত্রফল কত গুণ হবে। মনে করেন ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ভালো করে শুনে আগে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে এইটা, এই যে ব্যাস বা ব্যাসার্ধ যাই দেয়া থাক না কেন, এটা যদি 3 গুণ হয় তার স্কোয়ার গুণ হবে হচ্ছে এটা। এদের স্কোয়ার মানে কি, 3-এর স্কোয়ার মানে কি 9 গুণ, 9 গুণ হবে হচ্ছে এটা। মানে এটা ব্যাস থাকুক বা ব্যাসার্ধ থাকুক এটার সাথে কিছু যায় আসে না, কারণ এটা গুণের কথা বলছে, কত গুণ হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু একটা একটা বৃত্তের, মনে করেন যে দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্যের বিষয় যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য বলতে হচ্ছে বৃত্তের যদি ব্যাসার্ধ, তারপরে আপনার যদি পরিধি দেওয়া থাকে, সেটাকে আপনি যত গুণ করবেন ক্ষেত্রফল হবে তার স্কোয়ার গুণ। ক্ষেত্রফলের বেলা জাস্ট স্কোয়ার গুণ হয়ে যাবে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তার মানে 9 গুণ হবে। বৃত্তের ব্যাস 4 গুণ করলে ক্ষেত্রফল কত করবে? 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা যাই হোক, এইটা এরকম যদি কোশ্চেন দেখেন, এবং এটা তো 16 হবে আর কি, তাহলে 4-এর স্কোয়ার করলে কত হবে? 16 গুণ, এটা হবে 16 আর কি। তো 16, 4-এর স্কোয়ার হচ্ছে 16, একই সেম সেম অঙ্ক। একটি বৃত্তের ব্যাসের অনুপাত 4:5, 0 ডিগ্রি কি কোনো কোণ হয়? মনোজিৎ বলছে। আচ্ছা বলতেছি, একটি বৃত্তের ব্যাসের অনুপাত 4:5, এদের ক্ষেত্রফলের অনুপাত হবে 4-এর উপর স্কোয়ার মানে কি 16:5, 5-এর উপর স্কোয়ার মানে 25, 16:25। ব্যাস বা ব্যাসার্ধ যেটারই অনুপাত দেওয়া থাকুক না কেন, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে স্কোয়ারের অনুপাত আর কি। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ 16 হবে মনোজিৎ, 16ই হবে। 16 অপশনের মধ্যে ছিল না, তো 16টা লিখে দিবেন, 16 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ ঠিক আছে। বৃত্তের আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে? এটা কি আমাদের ওই যে a+b+ab/100 এর অঙ্ক না? ওই যে আমি বলছিলাম যে ব্যাসার্ধ হইলো এ আর বি এর মানটা সেমই রাখবো, যে এটাও -10, এটাও বি এর মানও হচ্ছে -10, এ এর মানও -10, বি এর মানও হচ্ছে -10, বাই হচ্ছে 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তারপরে -20 প্লাস হচ্ছে 1 মানে -19 হবে অ্যান্সার। মনে আছে? এটা করাইছিলাম যে, যে এটা বৃত্ত হোক, তারপরে বৃত্তের বেলা বলছি, তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের বেলা বলছি, তারপরে বর্গের বেলা বলছি, অনেকগুলো বলছিলাম না? তার মানে এটা হবে হচ্ছে 19। 19, -19 মানে 19 হচ্ছে কত কমবে, এই মাইনাস দিয়ে বুঝাচ্ছি যে 19 কমবে। -19 মানে হচ্ছে 19 কমবে। মনে আছে? বিষয়টা হচ্ছে এ এর মানও -10, কারণ বি এর মানও -10। আমি বলছি যদি যদি বৃত্ত হয়, বৃত্তের যদি ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে, যত পার্সেন্ট কমবে বলা থাকবে, সেটা এ এর মানও আমি ধরবো মাইনাস, আর বি এর মানও ধরবো মাইনাস। যদি বারে দেওয়া থাকতো তাহলে এর মানও প্লাস ধরতাম, বি এর মানও প্লাস ধরতাম। ঠিক আছে? এটা আমি শতকরার অঙ্কে করাইছি, যারা শতকরার ক্লাস ঠিক মতো করছেন তাদের পারার কথা। শতকরার অঙ্কের ওখানে করাইছিলাম। এ সার্কেল ইটস ইনক্রিজ বাই 10%, 10% ইনক্রিজ করছে, দেন ইটস ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্ট? মানে যদি 10% বাড়ে, তাহলে 10% বাড়লে এ এর মানও হচ্ছে 10%, বি এর মানও হচ্ছে 10%, তাহলে কি হবে? a+b+ab/100, এটা তো সূত্র ছিল।
তার মানে 10+10 + 10 × 10/100। তার মানে এখানে কাটাকাটি যদি করা যায় তাহলে কিন্তু 20+1 মানে 21% হবে। ঠিক আছে স্যার, পরীক্ষা দিতে পারি নাই, পিডিএফ গুলো সাপোর্ট করে না, কি করব? কি করবেন? মোবাইল চেঞ্জ করেন। মোবাইল চেঞ্জ না করলে হবে না আসমা ইসলাম, মোবাইল চেঞ্জ না করলে হবে না। মানে প্রত্যেকটা মোবাইলেই তো আমি আমি চেক করে দেখলাম যে সবগুলাই পরীক্ষা দেওয়া যায়। মোবাইলটা চেঞ্জ করলে আপনি বা পিডিএফ রিডার ইনস্টল করেন, কিছু করার নাই। ওকে, অথবা ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপে কোনো ঝামেলা হবে না যদি আপনার মোবাইলে যদি ভেজাল হচ্ছে। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? ওকে, আমরা একটু চেক করে নেই। Okay, ঠিক আছে। ওকে, হুম, আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি। পৃথিবীর বৃত্তের পরিধি এবং ব্যাস, হ্যাঁ, ব্যাসের অনুপাত, এই এই পৃথিবীর যে কোনো বৃত্ত, যে কোনো যদি একটা বৃত্ত থাকে, এই বৃত্তটা ছোট হইতে পারে, এই বৃত্তটা আরো বড় হইতে পারে, এই বৃত্তটা পৃথিবীর মতো একেবারে বিশাল বড় একটা বৃত্ত হইতে পারে, বিশাল বড় হইতে পারে। যে বৃত্তই হোক না কেন, প্রত্যেকটা প্রত্যেকটা বৃত্তের পরিধি পরিধিকে ব্যাস দিয়ে যদি ভাগ করা যায়, ক্রম ছাড়া কি আর কোনো উপায় আছে? না, ক্রম ক্রম ব্রাউজারেই বেশি সাপোর্ট করে। মানে কেন ক্রম ইনস্টল করা যায় না আপনার মোবাইলে? আজমা ইসলাম, ক্রোমের কাহিনী কি? আপনার আপনার মোবাইলে কি ক্রোম নাই? ক্রোম ইনস্টল করা যায় না? মানে গুগল ক্রোম ইনস্টল করা যায় না? হ্যাঁ, ক্রোম তো থাকেই না, আমি ক্রোম আছে। আচ্ছা, ঠিক আছে। তো আহ, পরিধি বাই ব্যাস ইকুয়াল হচ্ছে ধ্রুবক, মানে এটা হচ্ছে সব সময় কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে। তা পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। যাই হোক, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে ধ্রুব বা কনস্ট্যান্ট যে থাকে, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে পাই, এটাকে বলি আমরা পাই। পাই একটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে 3.15, 3.1415 সামথিং। হ্যাঁ, কত কত এখন আপনি যদি বলেন যে পাই এর মান আসলে কত, আপনারা পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা আমরা ইন্টারনেটে সার্চ দিয়েও দেখতে পারি। দেখা যাক, আমরা যদি একটা সার্চ দিই যে পাই এর অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু সার্চ দিব আমরা। হয় ভ্যালু অফ পাই। আচ্ছা, উইকিপিডিয়া 3.14159 দিয়েছে এই পর্যন্ত না? উইকিপিডিয়া, আমরা একটু দেখেন, এই যে এরা 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 কি কি দিয়েছে, এই যে এরা এখানে 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 এই মানটা দেখেন, এটা 3.1415926, 32653, তারপরে 5897, তারপরে 93, এইরকম করে চলতেছে। কারণ এইটার মানটা কখনো শেষ হবে না, এটার মান কখনো শেষ হবে না। এই যে এরকম করে চলতেছে। এমন এমন অনেক পাবলিক আছে পাইয়ের পরে 80,000 পর্যন্ত মান মুখস্থ করছে।
পাইয়ের পরে ৮০,০০০ পর্যন্ত মান মুখস্থ করছে, ইন্টারনেটেই পাওয়া যাবে। পাইয়ের মান যদি সার্চ দেওয়া যায় ইন্টারনেটেই পাওয়া যাবে। তাহলে পাই একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাকে কখনো কি কি আকারে লেখা যায় না? ভগ্নাংশ আকারে লেখা যায় না। এখন এখন আমরা পড়ছি ক্যারভার মধ্যে, মানে কি কি ক্যারভার মধ্যে আমরা পড়লাম সেটা একটু আমি দেখাইতে চাই যে ক্যারভাটা কোথায়। ক্যারভাটা হচ্ছে এই জায়গায় যে পাইয়ের মানকে কিন্তু মানে এই যে আমি যে এতক্ষণ থেকে যে কথাটা বললাম যে বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে, বৃত্তের পরিধিকে আমরা যদি ব্যাস দিয়ে ভাগ করি, পরিধি বাই ব্যাস, এটার মান হচ্ছে পাই। পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে এটার মান পাওয়া যায় পাই। পাই একটা অমূলদ সংখ্যা, তাই এটাকে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যাবে না। তা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা না গেলেও আমরা পণ্ডিতরা এই এই 22কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, এখানে 1 দশমিক দিলে একটা শূন্য, 1 7, এখানে শূন্য, এখানে 4, মানে 4 সাথে হচ্ছে 28, এই 3.14 পাওয়া যায় 22কে 7 দিয়ে ভাগ করলে। তা 22কে 7 দিয়ে ভাগ করলে যেহেতু এর মান তো হচ্ছে 3.1415 এরকম করে চলতেছে, আপনি দেখলেন যে তারপরে 9 আছে, তারপরে চলতেছে, যেহেতু এটা এইটুক পর্যন্ত মিলে, তাই আমরা এই 22/7কে অনেকে পাই বলে রিপ্রেজেন্ট করি। এটাই আবার পরীক্ষাতেও আসছে, যদিও 22/7 কিন্তু পাই না, কারণ এটা তো একটা মূলদ সংখ্যা হয়ে গেছে। যখন 22কে আমরা যখন 7 দিয়ে ভাগ করছি, তখন তো এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেছে, কারণ এই ভগ্নাংশ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু পাই একটা অমূলদ সংখ্যা, এটা জীবনে শেষই হবে না। আর এইটাকে ভাগ করলে তো এটা শেষ হয়ে যাবে একটু পরে, এটা তো এখনই শেষ হয়ে যাবে একটু পরে। কোনো কিছুর ভগ্নাংশ সংখ্যা অবশ্যই শেষ হবে ভাগ করার পরে, হয় পূর্ণপূনিক আসবে বা কিছু একটা চলে আসবে, রিপিটেশন আসবে। তো এটা মূলদ সংখ্যা হয়ে গেছে, কিন্তু পাই আসলে একটা অমূলদ সংখ্যা। এইটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসাবে আমরা 22/7কে ধরি, যেটা সঠিক নয়, কিন্তু আমরা ধরি এটা, মানে ছোটদের কাজে লাগানোর জন্য এবং ক্যালকুলেশন ইজি করার জন্য বলা যায়, ক্যালকুলেশন সহজ হয়ে যায় এটা ধরলে। কিন্তু মনে রাখতে হবে 22/7 তো একটা মূলদ সংখ্যা, আর পাই তো একটা অমূলদ সংখ্যা, এই দুটা কিন্তু অ্যাকুরেট না। যেহেতু অপশনের মধ্যে আর কিছু নাই, এটা আমাকে দিতে হবে, কোনো উপায় নাই, এই আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিধ্বস্ত এটা দরকার নাই। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান 40 ডিগ্রি হইলে কেন্দ্রস্থ কোণের মান কত কত হবে? পরিধিস্থ কোণ মানে পরিধিতে যে কোণটা উৎপন্ন হয়েছে, পরিধিতে যে কোণটা উৎপন্ন হয়েছে পরিধিতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটার মান 40 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মানটা কত ডিগ্রি হবে? তার মানে একই চাপের উপর দণ্ডায়মান মানে এতটুকুর উপরে দণ্ডায়মান, এতটুকুর উপর দণ্ডায়মান, এইটার মান 40 ডিগ্রি বলছে, তার মানে এটার মান অবশ্যই কত ডিগ্রি? কেন্দ্রের মান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবি এবিসিডি এবিসিডি একটি আহ বৃত্তস্থ চতুর্ভুজ। এর এ প্লাস সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, এ এবং সি মিলে 180 ডিগ্রি। কোন বি ইকুয়াল হচ্ছে আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলি, মানে বৃত্তের ভিতরে অঙ্কিত চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা, তাহলে এ আর সি মিলে এটা 180, তার মানে এই দুইটা মিলে কত ডিগ্রি হবে? এটাও তো 180 হবে। মানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কোণ এ আর সি মিলে 180, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা যোগ করলে 180 ডিগ্রি হয়। তার মানে এটা এটা 80 হলে ঘ নাম্বার হবে, এটা হবে 100 ডিগ্রি। এটা যেহেতু 80 ডিগ্রি আছে, ডি হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। কারণ দুইটা যোগ করেও, মানে এই দুটা যোগ করে 180, তার মানে এইটা যদি যেহেতু 80, তার মানে এটা হবে অবশ্যই 100, কারণ চারটা যোগ করে কি হবে? চারটা যোগ করে 360 হবে, তাই না? 360 ডিগ্রি হবে। এবিসি সমবাহু ত্রিভুজের, আচ্ছা ঠিক আছে, ওকে। এটা অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো আসে। একটা বৃত্তের একটা বৃত্ত আছে, একটা বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার
24 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুব সুন্দর করে মনে রাখেন, খুব ভালো করে মনোযোগ দেন। এই টাইপের অঙ্ক কিন্তু পারতেই হবে। এই অঙ্কটা আপনাদের আসার চান্স সবচেয়ে বেশি, এমসিকিউতে সবচেয়ে বেশি আসার চান্স যেটা, সেটা এখন করাচ্ছি। ভালো করে মনোযোগ দেন। সেটা হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র থেকে একটা বৃত্তের জ্যা আছে যেটা হচ্ছে 24, এটা হচ্ছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা জ্যা আছে। এটা থেকে এর উপরে যদি লম্ব আঁকছে, এর লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, লম্বটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো জ্যা এর মান, এই যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে এইটার মান নির্ণয় করতে বলছে। আমি যদি বলি ও এর মান নির্ণয় করতে বলছে, ওডি হচ্ছে লম্ব আঁকছে, আর এবি হচ্ছে আপনার জ্যাটা, জ্যা এর মান, এবি এর মান হচ্ছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার হচ্ছে জ্যা এর মান। আর ওডি এর মান হচ্ছে, ওডি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, ও এর মান আমাকে বের করতে বলছে। এখানে বিষয়টা হচ্ছে একটা জিনিসই মনে রাখতে হবে, কেন্দ্র থেকে জ্যা এর উপরে যদি লম্ব আঁকা যায়, তাহলে এই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। মানে এই 24টা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 12। মানে এই গোটাটা 24, তার মানে এইটা 12, এই পাশেরটাও 12। তার মানে এখন এইটা হইছে 12, এটা হইছে 5, এটা হচ্ছে যেহেতু সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে 5, 12 আমাদের মনে আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে 13 হবে। ওই যে সেদিন এ, মানে আমি যে শিখাইছিলাম, একটা 5 একটা 12, তার মানে এটা অবশ্যই 13। আর যদি আমরা এইভাবে করে করি, রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 144 প্লাস 25, তার মানে রুট ওভার অফ 169, মানে হচ্ছে 13 হবে অ্যান্সার। বুঝা গেছে? তো বুঝতে পারছি? হ্যাঁ, 5, 12, 13 মনে আছে না? 5, 12, 13, 12, 5, 13 মনে আছে সবার? হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোন বৃত্ত, আহ একই একই টাইপের কোশ্চেন দেখেন, এটাও এই টাইপের কোশ্চেন আপনাদের আসার চান্স সবচেয়ে বেশি। তো কোন বৃত্তের 10 সেন্টিমিটারের কি আছে, একটা 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে এত মিটার দূরে অবস্থিত। মানে জ্যা এর দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে কত মিটার দূরে অবস্থিত? 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে এটার মান বলছে 12, বলছে ব্যাসার্ধ কত, ওই আগের মতোই অঙ্ক। তার মানে এইবার এটার মান দেওয়া আছে 12, এই গোটাটা দেওয়া আছে 10, তার মানে এইটুকু হচ্ছে 5, 5, 12 হইলে এটা হচ্ছে 13, আবার 13 হচ্ছে অ্যান্সার। বুঝছি না? সহজ অঙ্ক না? খুবই সহজ অঙ্ক, মজার অঙ্ক। আচ্ছা, বলছে যে বৃত্তের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা এর মানটাই হচ্ছে 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে, তারপরে এর উপর লম্ব আছে যে 12 সেন্টিমিটার দূরে আছে। ক্লিয়ার? বুঝেছি? তার মানে এটা 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 12 সেন্টিমিটার দূরে মানে কিন্তু লম্ব দূরত্ব, দূর মানেই হচ্ছে লম্ব দূরত্ব, এটা মনে রাখতে হবে। কেন্দ্র থেকে এই জ্যাটা যে বলছে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, এটা মানেই হচ্ছে লম্ব দূরত্ব, দূরত্ব মানেই লম্ব দূরত্ব। ঠিক আছে? আর এই জ্যাটা যে আছে, এই জ্যাটার মানটা দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার জ্যা এর মান। তাহলে আমি কি বলছি, কেন্দ্র থেকে একটা যদি আমি জ্যায়ের উপর লম্ব আঁকি, তাহলে অবশ্যই এটা দুই ভাগে সমান দুই ভাগে ভাগ হবে। তার মানে 10টা সমান দুই ভাগে ভাগ হলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তার মানে এখন যদি এইটুকের মান বের করতে চাই, যে ব্যাসার্ধের মান কেন্দ্র থেকে এটার মান, তাহলে এইটা হইলো আপনার কি, এটা হইলো তো আপনার অতিভুজ, এটা হলো অতিভুজ, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। তাহলে 12, 5 হইলে এটা অবশ্যই 13 হবে। অথবা আপনি রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে রুট ওভার 144 আর 25 মিলে 169, রুট ওভার রুট ওভার 169 মানে 13 হবে। ক্লিয়ার? বুঝেছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার কি বলছে দেখেন, এবার কোশ্চেনটা, কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কি বলছে? মানে এখানে বৃত্তের ব্যাসার্ধটা এবার দিয়ে দেওয়া আছে, এবার বৃত্তের ব্যাসার্ধটা বলে দিছে, বৃত্তের ব্যাসার্ধের পরিমাণটা কত দিছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটার মান 10 সেন্টিমিটার বলে দিছে। আর বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যায়ের
অর্ধেক হতে 2 সেন্টিমিটার কম। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য যদি আমি এক্স এক্স মিটার ধরে নেই, জ্যা যদি এক্স হয়, তাহলে আমরা জানি যে এইখান থেকে যদি আমি এটা লম্ব আঁকি, লম্ব আঁকলে তো x/2 হবে, মানে অর্ধেক হয়ে যায়, কারণ এটা x/2 হবে, এটা x/2 হবে। কিন্তু বলছে যে এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যায়ের অর্ধেকের চেয়ে, মানে x/2 এর চেয়ে 2 সেন্টিমিটার কম, মানে এইটা হচ্ছে x/2 এর চেয়ে 2 সেন্টিমিটার আরো কম। তার মানে সেখান থেকে আপনাকে কিসের মান বের করতে হবে? সেখান থেকে আপনাকে মানটা বের করতে হবে হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে, মানে জ্যা এর মানটা কত ছিল। তো এখানে এখানে আমি একটা জিনিস বলতে পারি যে এটা সহজে করার একটা সিস্টেম আমি বলতে পারি। একটা জিনিস আমরা মনে মনে আছে আমাদের, দেখেন যে এইটা এইটা এবং এইটা, এই কোনটা হইলে 10 হয়, আমাদের একটা মনে আছে না যে 6 8, 6 8 এবং 10। তার মানে এইটা এইটা যেহেতু জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যার অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, তার মানে অবশ্যই এটা 8 হবে, এইটুক হবে 8, এটা হবে 6, তার মানে জ্যাটা হবে 8 দ্বিগুণে হবে 16। এইভাবে করে কিন্তু আমরা বলে দিতে পারি, এটা কিন্তু আমরা এইভাবে করে বলে দিতে পারি যে এটা 8 হবে, 8-এর 2 কম, তাহলে তাহলে কিন্তু পিথাগোরাসটা মিলে যায়। কারণ 6 8 10 একটা সিস্টেম ছিল, আমাদের একটা সিস্টেম ছিল 6 8 আর 10 ছিল। তাহলে এর চেয়ে যেহেতু এটা 2 কম, তার মানে এটা 8 হবে, এটা 6 হবে, এটা 10 হবে। এইভাবে করে এইটুক যদি 8 হয়, তার মানে গোটাটা হবে 16। এইভাবে করে আমরা মনে করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা জাস্ট x/2 মানে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এইটার উপর স্কোয়ার প্লাস x/2 - 2 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10-এর উপর স্কোয়ার। হ্যাঁ, তো এটা করলে কি আসবে যে x² / 4 প্লাস এখানে আসতেছে x² / 4 মাইনাস 2ab, 2 ইন্টু x/2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 100। তার মানে এখানে এখানে যদি বলা যায় যে 4 হচ্ছে লসাগু, তাহলে x² প্লাস x² মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 100। তার মানে 2x² মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল 400। তার মানে 2x² মাইনাস 8x মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে 384 ইকুয়াল হচ্ছে 0। x² মাইনাস 4x, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 19, 192 ইকুয়াল 0। আচ্ছা, এমন দুইটা সংখ্যা লাগবে যাদের বিয়োগফল হচ্ছে 4, গুণফল হচ্ছে 192। এটা তো 16 এবং 12, তাহলে মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াল 0। তার মানে x ইন্টু এক্স মাইনাস 16 প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স মাইনাস 16 ইন্টু এক্স প্লাস 12 ইকুয়াল 0। যেহেতু এক্স মাইনাস 16 হইলে এক্স ইকুয়াল 16, এক্স প্লাস 12 হইলে এক্স ইকুয়াল -12, -12 তো প্রযোজ্য নয়, এক্স ইকুয়াল হবে 16। তো এইভাবে করলে কি, এটা এমসিকিউ এ করলে কি করা যাবে? এটা কি এমসিকিউ এ এত বড় নিয়মে কি করা যাবে? আমি এটা বলতেছি, সম্ভব এটা করা এমসিকিউ এ? এটা করা পসিবল না, মানে এত এত টাইম আছে, এত টাইম আমার কনজিউম করার কিছুই নাই। আমি তার চেয়ে যেটা বলছিলাম যে এটা যদি 10 হয়, আমরা জানি 10 যে পরিধি, 10 যে পরিধি মানে অতিভুজ আছে, 10 অতিভুজ হইলে আমার বাকি দুই বাহু 6 এবং 8, 6 এবং 8 হইলে অতিভুজটা 10 হয়। তাহলে 6 আর 8, তার মধ্যে কোনটা 6 হবে কোনটা 8 হবে? বলছে যে জ্যায়ের অর্ধেকের উপর, মানে জ্যাটা এইটার যে অর্ধেক এই মানটা আছে, তার চেয়েও এই লম্বটা হচ্ছে 2 কম, তার মানে এটা অবভিয়াসলি 6, এটা হচ্ছে 8। তার মানে জ্যায়ের অর্ধেকটা হচ্ছে 8, তার চেয়েও 2 কম হচ্ছে এই লম্বটা। তার মানে এইটা যদি 8 হয়, গোটাটা হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে 16 আর কি। একটু মনে রাখলেই হয়ে গেল। ভেজাল করার এত বড় করে অঙ্ক করার দরকার নেই। এটা কেন, এটা রিটেনের জন্য দেখাই দিলাম যে রিটেনে আসলে এরকম করে করতে হবে। ঠিক আছে, রিটেনে আসলে এমনি করতে হবে, কিন্তু এমসিকিউ এ আসলে ওই যে আমি যেটা বললাম 6 8 10 এভাবে করলেই হয়ে গেল। ওটা দেখে নিয়ে না আরেকবার, কাজে লাগবে। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের, যদি এটা এটা একটা সুন্দর অঙ্ক,
যেহেতু বিসিএস এ আসছে, বলছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট একটা আপনাদের ইয়ে আছে, বৃত্ত আছে। তো এই বৃত্তটার কি বলছে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ইয়ে কত, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিধি কত। তো এটার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে যদি আপনি একটা মানে একটা যদি অন্তর্লিখিত বর্গ যদি আঁকেন, মানে ভিতরে একটা যদি বর্গ আঁকা যায়, এই বর্গটা যদি আঁকা যায়, এই বর্গটার যে এই যে কর্ণটা, এই বর্গটার যে কর্ণটা হবে, এই কর্ণটা হচ্ছে ব্যাস। এই কর্ণটাই হচ্ছে এই বৃত্তটার ব্যাস, মনে রাখবেন। একটা বৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকা যায়, এই বর্গটার যে কর্ণ হবে সেই কর্ণটাই হবে ওই বৃত্তের হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ যেহেতু 7 দেওয়া আছে, তার মানে ব্যাস কত, 14। তার মানে কর্ণের মান কত, 14। তাহলে কর্ণ পেয়ে গেছি আমরা 14 কর্ণ। একটা বৃত্তের একটা বর্গের যদি কর্ণ 14 হয়, তাহলে গতদিন আমি শিখাইছিলাম না কিভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করে, কর্ণের উপর স্কোয়ার বাই 2। কর্ণের উপর স্কোয়ার মানে কি, 196/2 মানে হবে 98 হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আবার বলি, একটা যদি আপনি বৃত্ত আঁকেন, এই বৃত্তটার এই বৃত্তটার মধ্যে যদি আপনি একটা বর্গ আঁকেন, এই বর্গটার এই বর্গটার যে কর্ণটা আছে, এই কর্ণটাই হবে বৃত্তটার ব্যাস, মানে কর্ণটাই হবে বৃত্তটার ব্যাস। তাহলে আমি কর্ণটা যদি বের করতে চাই, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে বৃত্তের এই কর্ণটার মানটা বা ব্যাসের মানটা হচ্ছে 14। তাহলে 14 যদি হয়, আমরা বলছিলাম না যে একটা একটা বর্গের যদি কর্ণের মান যদি জানেন আপনি, তার স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলেই আপনি ইয়ে পেয়ে যাবেন, ক্ষেত্রফল পেয়ে যাবেন। তার স্কোয়ার মানে হচ্ছে 196, তাকে 2 দিয়ে ভাগ করলে 98 হবে এটার এটার হচ্ছে ক্ষেত্রফল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবেন। এখানে কিন্তু ওই যে ট্রিক্সটা, গতদিনকার যেই ট্রিক্সটা আমি শিখাইছিলাম, সেই ট্রিক্সটা আরেকবার এখানে কাজে লাগলো আর কি, যে কর্ণের উপর স্কোয়ার করে 2 দিয়ে ভাগ করে দিলে আপনাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে বলছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের 2 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় একটি বৃত্তের, অন্তস্থ একটি বর্গক্ষেত্রে 4টি বাহু দ্বারা আহ অন্তস্থ ক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, প্রথম প্রথম কথা হচ্ছে এই যে বৃত্তটা যে আছে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার হইলে এখানে পাই তো থাকতেছে, আর এর মান হচ্ছে 2 সেমি, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 পাই। তাহলে 4 পাই হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। এবং বর্গ বর্গ যেটা আছে, আমরা জানি এই বৃত্তটার আমি যদি ব্যাস বলি, তাহলে বৃত্তটার ব্যাস বললে হবে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 হবে ব্যাস। এবং 4 আমি যদি এই আহ, এই কর্ণ বলি, এই বর্গটার কর্ণ, তাহলে বর্গটার কর্ণ হবে 4। আর ক্ষেত্রফল হবে বর্গটার 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। তার মানে এই ভিতরের যে ক্ষেত্রফলটা আছে, এটা হচ্ছে 8। আর এই গোটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। তাহলে 4 পাই থেকে 8 বিয়োগ করলেই আমাদের আসলে আবদ্ধ ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, মানে এখানে এখানে কি বোঝানো হয়েছে বুঝতে পারছেন? এখানে বোঝানো হয়েছে যে মানে আপনাকে যেটা বের করতে হবে, আপনাদেরকে আর একটু বুঝাই বলি, মনোযোগ দেন। হ্যাঁ, বুঝাই বুঝাই বলি জিনিসটা। দেখেন কিসের মান বের করতে বলছি সেটা আগে দেখেন, সবাই মনোযোগ দেন। এটা একটা বৃত্ত আছে মনে করেন, এই বৃত্তটার একটি এত সেমি বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র এটা আছে, এটা মনে করেন বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রের আবদ্ধ মানে 4টি বাহু দ্বারা এই বৃত্ত এবং এই এই যে এই অঞ্চলটা,
এই অঞ্চলগুলা এই এই অঞ্চলটা কতটুকু সেটা বের করতে বলছে। সেটা বের করার জন্য আমরা কি করছি, আমরা করছি টোটাল বৃত্তটার আগে ক্ষেত্রফল বের করছি। টোটাল বৃত্তের ক্ষেত্রফল কি, 2 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত, যেহেতু আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই ইন্টু আর, আর মানে হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 পাই। 4 পাই হচ্ছে গোটা বৃত্তটার ক্ষেত্রফল, মানে গোটা বৃত্ত আঁকলে যে ক্ষেত্রফলটা আঁকতাম সেটা। এইখান থেকে আমি যদি এই বর্গটা যে আছে বর্গের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে আমি এই যে বাইরের এই অংশটার ক্ষেত্রফলটা পাবো, যেটা আসলে চাওয়া হয়েছে। তাহলে এখন বর্গের ক্ষেত্রফলটা কি হবে, বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে আপনার এইটুক বর্গের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিই, তাহলে 4 পাই থেকে আমাকে ওইটুক পরিমাণ বাদ দিতে হবে। এটা এটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে বৃত্তের যেহেতু ব্যাস দেওয়া, ব্যাসার্ধ দেওয়া আছে 2, তার মানে অবশ্যই ব্যাসটা কত, ব্যাসটা হচ্ছে 4। তার মানে ওইটাই হচ্ছে ওই বর্গটার কর্ণ, কর্ণ হচ্ছে 4। কর্ণ যদি 4 হয় তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কি হবে, 4-এর উপর স্কোয়ার বাই 2, মানে কত দিনকার সূত্র, 16/2 মানে 8। তাহলে 8 হচ্ছে ভিতরেরটার ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে 8 আর গোটাটা ছিল হচ্ছে আপনার 4 পাই। তো সেটা বাদ দিলে এই যে লাল অংশটুকু পাওয়া যাবে। এটা এই 4 পাই থেকে 8 বাদ দিলে আমাদের লাল অংশটা পাওয়া যাবে। ক্লিয়ার, আমরা বুঝেছি, সবাই বুঝেছি। একটি একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেকটি বাহু 2 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত। আচ্ছা, এটা এটাও কিন্তু এর আগের মতোই অঙ্ক, যে একটা বৃত্তস্থ বর্গ আছে, এই বৃত্তস্থটা বর্গের বর্গের দেখেন, এই বৃত্তস্থ বর্গ দেওয়া আছে, এর প্রত্যেকটা বাহু, এই বাহুটা যদি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তাহলে এইটার যদি আমি কর্ণ বের করি, আমরা জানি এটাই এ হইলে এটা হচ্ছে এ√2, তার মানে কর্ণটা অবশ্যই 2√2। এবং বৃত্তস্থ বর্গের যেটা কর্ণ সেটাই কি ওই বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস এটা। আমার তো চাইছে ক্ষেত্রফল বৃত্তটার, তার মানে ব্যাস থেকে আমি যদি ব্যাসার্ধ বের করতে চাই একে 2 দিয়ে ভাগ করব, তাহলে √2 হবে হচ্ছে আপনাদের ব্যাসার্ধ। তাহলে আমাদের যদি ক্ষেত্রফল বের করতে হয় পাই আর স্কোয়ার, তাহলে মানে পাই ইন্টু আর মানে হচ্ছে √2 এর উপরে স্কোয়ার। তাহলে √2 এর উপরে স্কোয়ার দিলে তো 2 আসবে, তার মানে টোয়াইস পাই হবে অ্যান্সার। বুঝা গেছে? আবার বলবো, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কেন, তাতে করে আপনাদের আপনাদের ব্রেইনটা কাজে লাগবে। আপনি দেখেন, আপনি নিজেরাও আরেকবার ট্রাই করেন, এই যে এইবার আমি আবার ট্রাই করে দিব। দেখেন, ভালো করে মনোযোগ দেন। একটা বর্গ আছে, এই তো একটা বর্গ, এই বর্গটার প্রত্যেকটা বাহু দেওয়া আছে, এই প্রত্যেকটা বাহু হচ্ছে 2 2 করে। এবং আমি কি বলছি, যে বর্গের যে কর্ণটা হবে সেটাই কিন্তু বৃত্তটার কি, বৃত্তটার হচ্ছে ব্যাস। তাহলে এইটার যে কর্ণ, এইটা এটা যদি 2 হয় তাহলে কর্ণটা অবশ্যই 2√2, কারণ এ হইলে এ√2 হচ্ছে একটা একটা বর্গের কর্ণ। ঠিক আছে, একটা বর্গের কর্ণ হচ্ছে এ√2, এ√2। তাহলে বর্গের যে কর্ণটা দেয়া আছে সেই কর্ণটাই কিন্তু এই বৃত্তটার ব্যাস। তাহলে বৃত্তটার ব্যাস, ব্যাস থেকে আমি আর এর মান ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে, 2√2 কে 2 দ্বারা ভাগ করলে √2 পাওয়া যাবে, তাহলে √2 আসলো। আচ্ছা, তাহলে √2 হচ্ছে আপনাদের ব্যাসার্ধের মান, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার, পাই ইন্টু √2 দিয়ে স্কোয়ার, √2 এর স্কোয়ার মানে 2, 2 পাই হবে অ্যান্সার। ক্লিয়ার আমরা? জি, ওকে, ঠিক আছে। এত সেমি, এত এত বর্গ সেমি বৃত্তে বৃত্তের ক্ষেত্রফল কত। এবার পরিসীমা দেওয়া আছে 16, 16 যদি পরিসীমা দেওয়া থাকে, তার মানে আচ্ছা, এই এই বৃত্তটার কথা যে বলতেছে, পরিসীমা দেওয়া আছে হচ্ছে 16, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, আগের মতো এটা হবে 4√2। সেখান থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফল চাইছে, তাহলে আমাদের পরিধি হবে হচ্ছে 4√2/2 মানে 2√2। তাহলে পরিধি হবে পাই আর স্কোয়ার মানে 2√2 দিয়ে স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার 4, আর 2 এর √2 এর স্কোয়ার 2, তার মানে 8 পাই হবে অ্যান্সার। দেখেন, বুঝছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন, পারতেছেন, এটা কি পারছেন? এটা পারলে বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন। এটা কি বুঝছেন আপনারা? 8 পাই কেমনে আসলো বুঝলেন? একটা বৃত্ত আছে, একটা বর্গ আছে,
পরিধি দেওয়া আছে 16, পরিধি 16 হইলে প্রত্যেকটা বাহু কত, 4 করে, 4 4 4 16, কারণ 4 গুণ তো। তাহলে এইটার মান কত, আমরা জানি a√2, তার মানে 4√2 এটার মান। এবং এটাই এটাই কি কর্ণ, এটা যদি কর্ণ হয়, এই কর্ণটাই কি আবার ব্যাস। তাহলে ব্যাস থেকে আমি যদি ব্যাসার্ধ বের করি, তাহলে 4√2 কে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ আর এর মান পেয়ে যাচ্ছি। তার মানে 2√2 হচ্ছে ব্যাসার্ধ। ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 2√2 দিয়ে স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর √2 এর স্কোয়ার হচ্ছে 2, তার মানে 8 পাই হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, দেখেন, একটা বৃত্ত যে আছে, একটা বৃত্ত সম্পর্কে আমি তাহলে কথাগুলো বলে রাখি। একটা বৃত্তের আমরা ব্যাসার্ধকে আর দ্বারা রিপ্রেজেন্ট করতেছি না, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাসটা কি হচ্ছে, ব্যাসটা হচ্ছে টোয়াইজ আর, মানে আর এর দ্বিগুণ ব্যাস। একটু আগে আমি একটা কথা বললাম না, যে পরিধিকে, পরিধি, পরিধি মানে কিন্তু এই যে এইটা, এই যে এই গোটাটা, পরিধি মানে এই যে বাইরের যে স্ট্রাকচারটা আছে এটাকে বলে পরিধি। পরিধিকে, যে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে পাই পাওয়া যায়, এটা একটু আগে বললাম। তাহলে পরিধির মানটা আমরা বলতে পারি যে পরিধি সমান হচ্ছে ব্যাসকে পাই, ব্যাসকে আমি পাই দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ব্যাস গুণন পাই। ব্যাসের মান তো টোয়াইজ আর ইন্টু পাই, সেই জন্য পরিধিকে বলা হয় 2 পাই আর। টু টোয়াইজ আর ইন্টু হচ্ছে পাই, মানে হচ্ছে 2 পাই আর। কথা কি বোঝা গেছে? কোনো বৃত্তের পরিধি, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়, একটু আগে বললাম না, পৃথিবীর যে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়। তাহলে তাহলে পরিধি সমান সমান কি হবে, তো পরিধি ইকুয়াল ব্যাস ইন্টু পাই। ব্যাস মানে তো টোয়াইজ আর, ব্যাসার্ধ যেহেতু আর, তার মানে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, তার মানে টোয়াইজ আর, তার মানে টোয়াইজ আর ইন্টু পাই মানে 2 পাই আর। সেই জন্য পৃথিবীর যে কোনো বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর, যে কোনো বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর। ক্লিয়ার, বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, এখন এখানে কি কোশ্চেন বলছে আগে দেখে নিই। একটি চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে, প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, কত ডিগ্রি ঘুরবে বলছে। আচ্ছা, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে কতবার ঘুরে, 80 বার, 80 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে চাইছে, 1 সেকেন্ডে ঘুরবে 80 ভাগ হচ্ছে 60, তার মানে এতবার। মানে আরো আরো কাটাকাটি যায়, 4/3, হ্যাঁ 4/3 বার, এতবার ঘুরবে। আচ্ছা, এখানে এখন আমরা যদি বলি যে কত ডিগ্রি ঘুরবে, তাহলে একবার ঘুরলে, একটা চাকা যদি পুরা একবার যদি ঘুরে, তাহলে কত ডিগ্রি ঘুরে আমরা কি জানি। একবারে এই যে এইখান থেকে শুরু করে পুরাটা যদি ঘুরে আসে, তাহলে এইখান থেকে এইটা গেলে 180, আর 180 মিলে 360, 360 ডিগ্রি ঘুরে। একবার পুরাটা ঘুরলে 360 ডিগ্রি ঘুরে। তাহলে একবারে যদি 360 ডিগ্রি ঘুরে, তাহলে 3/4 মানে 4/3-এ কতবার ঘুরবে। তাহলে 4/3 ইন্টু 360, এটা করলে যা আসবে, এটা কাটাকাটি করি, 4 12, এটা হচ্ছে 120, 4 12 হচ্ছে 48, তার মানে অবশ্যই 480 বার, 480, 480 ডিগ্রি ঘুরবে। কারণ একবার ঘুরলে 360 ডিগ্রি করে ঘুরে, তাই না, একবারের জন্য 360 ডিগ্রি। কিন্তু আমার ঘুরছে তো 4/3, মানে একবারের বেশি ঘুরছে, তার মানে 4/3-কে আমি 360 দিয়ে গুণ দিয়ে দিব। তার মানে এটা হচ্ছে 4 12 48, 480 ডিগ্রি। ক্লিয়ার, আমরা বুঝেছি? হুম, ঠিক আছে। ওকে, সহজ অঙ্কই ছিল। এবার এবার বলছে যে চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1.5 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তার মানে 60 সেকেন্ডে ঘুরছে হচ্ছে 90 বার, অতএব 1 সেকেন্ডে ঘুরছে 90 ভাগ 60, অতএব 1.5 সেকেন্ডে ঘুরবে 90 × 1.5 ভাগ 60। ওকে, শূন্য শূন্য কাটা। আর এখানে আমরা যদি কাটি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3-9, তার মানে আলটিমেটলি এইখানে যেটা দাঁড়াচ্ছে
এখানেও আবার 3/2 আসছে। তাহলে আমাদের এখানেও 3/2, আর এটা মানেও তো 3/2। তাহলে আমি আর একটু কারুকার্য করি, যে এটা হচ্ছে 3/2 ইন্টু 3/2, তাই না? এটাও তো 3/2, আর 1.5 মানেও তো 3/2। তাহলে আমাদের কত আসে? 9/4। তাহলে একবারে ঘুরতেছে 360। তাহলে 360-কে আমি যদি 9/4 দিয়ে গুণ করি, 9/4 দিয়ে যদি গুণ করি, 4 লং 36, না, আহ 9 9 81, এটা না? মানে 4 9 36, তো হ্যাঁ, 9 9 আসবে 90। তাহলে 9 9 81, 810 ডিগ্রি। 810 ডিগ্রি, 810 ডিগ্রি হবে আনসার। মানে 1.5 মানে তো বুঝি আমরা, 1.5 মানে কি আসলে? 1.5 মানে 1.5, 1.5 মানে কি? 3/2। এভাবেই চিন্তা করতে পারি, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 পাওয়া যায়। আর আরেক ভাবে করা যায় যে দশমিক উঠে গেলে 15/10, আরো কাটাকাটি করলে 5 দ্বিগুণ 3 5 15, 5 দ্বিগুণে 10, এই তো 3/2। এভাবে করেও 3/2 আসে। 1.5 মানে 3/2, এটা মনে রাখলে আমাদের অঙ্কটা সহজ আর কি। ঠিক আছে। একটি বাইসে 15 ডিগ্রি পর পর স্পোকের সমগ্র জায়গায় কয়টি স্পোক লাগানো আছে? বলছে একটি বাইসাইকেলের চাকায় 15 ডিগ্রি পর পর স্পক লাগানো আছে, তাহলে বাইসাইকেলটিতে মোট কয়টি স্পোক লাগানো আছে? একটা বাইসাইকেলের পুরাটা ঘুরলে তো 360 ডিগ্রি হবে। তাহলে 15 ডিগ্রিতে একটা একটা করে আছে। তার মানে কি 360 ডিগ্রিতে কয়টা থাকবে? 360/15। 360-কে 15 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা কত আসে? 15 × 2 = 30, আর 6 শূন্য 25, 4 না 24, 24টা, 24টা, 24টা স্পোক আছে। ক্লিয়ার না? কারণ 15 ডিগ্রি পর পর স্পোক লাগানো আছে, তাহলে পুরাটাতে মোট কয়টা আছে? মানে 15 ডিগ্রি পর পর স্পোক লাগানো আছে একটা বাইসাইকেল। বাইসাইকেল পুরাটা মিলে তো 360 ডিগ্রি, তার মানে অবশ্যই 24টা আছে স্পোক লাগানো। দরকার নেই। আচ্ছা, এবার আসেন। এবার হচ্ছে এত কিমি পথ যেতে এতবার একটা চাকা ঘুরে, তাহলে চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে একটা জিনিস দেখেন, একটা চাকা যদি ঘুরে, একটা চাকা পুরাটা যে ঘুরতেছে, এই পুরাটা ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধি, মনে করেন একটা চাকার এই যে পরিধিটা যে আছে, মনে করেন একবার যদি সম্পূর্ণ ঘুরে, তাহলে এই চাকার যে পরিধি, পরিধির সমান সে দূরত্ব অতিক্রম করবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এইটা মনে রাখবো যে এত কিলোমিটার পর যেতে এতবার ঘুরছে, তাহলে একবার ঘুরতে যত দূর যাবে, তো সেটাই হবে ওই চাকাটার পরিধি। তাহলে আমরা সাধারণত এই জিনিসটা বের করবো হচ্ছে মিটারে। তাহলে দেখেন 400 বার যে ঘুরছে, 400 বার ঘুরছে, এই জন্য সে 1.5 1.76 কিলোমিটার পদ অতিক্রম করছে। তার মিটার দিয়ে যদি বলি যে 1760 মিটার সে পদ অতিক্রম করছে, যে মানে 400 বার ঘোরার জন্য। তার মানে একবার ঘোরার জন্য 1760/400 এত মিটার পদ অতিক্রম করবে অবশ্যই। তাহলে সেখান থেকে আমি যদি ভাগ করি, আহ আর কি কি দিয়ে ভাগ যায় এটা? 4 দিয়ে যায়, 4 দিয়ে দিলে 4 4-এ 16, 4 4-এ 16, আর এখানে আসতেছে 10। তার মানে 44/10 তো আরো কাটাকাটি যায়, 22/5 আসে। 22/5, তার মানে 22/5 মিটার। আচ্ছা, তো 22/5 মিটার বা 44/10 মিটার যেটা আসছে, তো সেটা হচ্ছে একটা, এই বৃত্তটার এই যে ইয়াটা যে আছে, এটার হচ্ছে পরিধি। তার মানে 2 × π × r এর মান হচ্ছে 22/5। তাহলে পাই এর মান যদি আমি 22/7 ধরি, 22/7 ইন্টু আর ইকুয়াল হচ্ছে 22/5, তাহলে আমাদের আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায়? যে আর এর মান কি আসে? 22/5। তো এইখানে 22 22 কেটে দিলাম, এটা এই পাশে চলে গেল, এটা নিচে আসলো, তাহলে কি ভুল গেছে নাকি? না,
এটা এটা উপরে গেল 7 আর নিচে আসতেছে 10, মানে 0.7 হবে অ্যান্সার। 0.7 হবে অ্যান্সার। আচ্ছা, বলছে 1760 হলো কিভাবে? এটা হচ্ছে 1 কিলোমিটার, 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, 1 কিমি মানে 1000 মিটার, 1000 মিটার। তাহলে 1.76 কে আমি যদি 1000 দিয়ে গুণ করি, 1000 দিয়ে গুণ করলে কি হবে? একটা শূন্যের জন্য একটা পরে দশমিক, আরেকটা শূন্যের জন্য আরো ঘর পরে দশমিক, মানে 176 হলো। আরেকটা শূন্য আছে, তার মানে একটা শূন্য বসাই দিতে হবে তারপরে, সেই জন্য 1760 হয়েছে। আজমা, বুঝতে পেরেছেন? তার মানে 400 বার ঘুরতে, 400 বার ঘুরলে এই 1760 মিটার যায়। তাহলে একবার ঘুরলে সে যাবে হচ্ছে এত মিটার, 22/5 মিটার। তাহলে এই 22/5 মিটার হচ্ছে পরিধি, কারণ একবার ঘুরলে যতটুকু যায় সেটা হচ্ছে পরিধি, কিন্তু আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমরা জানি পরিধি সমান হচ্ছে 2 পাই আর, 2 পাই আর ইকুয়াল হবে 22/5, 22/5। এই পাই এর মান যদি 22/7, তাহলে 22/22 কেটে দিলাম। তাহলে এই 7টাই এই পাশে গেলে উপরে যাবে, এই দুইটা এই পাশে গেলে নিচে আসবে, 5 × 2 = 10 আসবে, উপরে 7 নিচে 10। তার মানে 7 নিচে 10 মানে 0.7। তার মানে 0.7 হবে অ্যান্সার, 0.7 মিটার আর কি অ্যান্সার। বুঝতে পারছেন? এই অঙ্ক বারবার করবেন, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এই অঙ্কটাও বারবার করবেন, এই অঙ্কটা বারবার করবেন। ঠিক আছে? Okay. একটি একটি চাকার পরিধি 5 মিটার, এত মাইল অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? যেহেতু পরিধি দেওয়া আছে, একবার 5 মিটার অতিক্রম করলে আপনার মানে একবারই ঘুরবে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে 1 কিলোমিটার, 1 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার, কিমি। এটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে 1.61 কে আমি যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে আমাদের মিটারে পাবো 1610 মিটারের মতো, 1610 মিটারের মতো। হ্যাঁ, 1610 মিটারকে আপনি 1600 মিটারও ধরতে পারেন, 1610 মিটারকে আপনি 1600 অ্যাপ্রক্সিমেট ধরতে পারেন, যেহেতু কাছাকাছি মান নাই। আচ্ছা, ধরবেন কেন, 1610ই ধরেন। আচ্ছা, 1610ই ধরলেন, সমস্যা নাই। ওকে। আর এরপরে বলছে 20 মাইল, 20 মাইল মানে 20 দিয়ে যদি গুণ করা যায়, তাহলে 20 × 1610। আর চাকার পরিধি, তার মানে এত মিটার, আপনার এত মিটার ঘুরতে, এত মিটার যেতে একবার ঘুরবে চাকাটা। তার মানে এত মিটার যেতে কতবার ঘুরবে, এতকে আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলেই হয়ে যাবে। তার মানে এটাকে আমাদের 4 দ্বারা গুণ করলে, 4 × 16 = 64, 64 একটা জায়গাতেই আছে, 64-র উপরে আর কি, মানে এরা 1600ই ধরছে, এটা 1600ই ধরছে আর কি, সমস্যা নেই, 1600 ধরলেও ক্ষতি নেই। তার মানে 64 হবে, 6400 অ্যান্সার হবে, 6400। বুঝা গেছে কি? আপনারা কি বুঝতে পারছেন? এই যে আমি আমি কি বললাম, যে 1 মাইল মানে হচ্ছে, 1 মাইল মানে 1.61 কিলোমিটার। এটা 6 শূন্য কিলোমিটার ধরছে, সমস্যা নাই। 6 1 তো 6 শূন্য ধরছে, 6 0 9 আর কি। তাহলে 6 1 সাধারণত ধরা হয়। তাহলে মিটারে আনলে কি, একে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে 1600 মিটার আসবে, 1600 মিটার। এখন আমার তো 20 মাইল অতিক্রম করছে, তাহলে 20 মাইল সমান কি হবে? 20 মাইল সমান হবে 1600 × 20, এত মিটার। তাহলে এত মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে আমি যদি বলি যে 5 মিটারে চাকাটা ঘুরে হচ্ছে একবার, তাহলে এত মিটারে কতবার ঘুরবে? তার মানে 1600 × 20 ভাগ হচ্ছে 5, তার মানে 4, এটা হচ্ছে 6400। অ্যান্সার হচ্ছে 6400 বার ঘুরবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। সেম অঙ্ক। আর মানে এখানে যেগুলো অঙ্ক আছে বাকি এই টাইপের অঙ্ক, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি মনে করি যে এগুলো বাদ দিয়ে আর অঙ্ক আসবে না। আপনারা এই যেগুলো অঙ্ক শিখালাম এগুলোই প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকেন।